আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার, আমার কলিগ ব্যারিস্টার ফয়সাল সাইফি। Can I change my criminal defense solicitors? একটা প্রশ্ন প্রায় সময়ই আমার কাছে আসে যে আজম সাহেব, আমাকে পুলিশ একটা সলিসিটর দিয়েছে পুলিশ স্টেশনে, আমি ওই সলিসিটর চাই না, সে আমার সাথে বসে কথা বলে নাই, টাইম দেয় নাই, আমার সাথে ডিসকাস করে নাই আমার অ্যালিগেশনগুলোর উপরে ইন্টারভিউ রুমে নেওয়ার আগে। আমি এখন দেখতে দেখতে ট্রায়াল তারিখ কাছাকাছি আসতেছে, আমি মানে অনেক ডিফিকাল্টি ফেস করতেছি, আমি চেঞ্জ করতে চাই। দেয়ার আর লটস অফ ডিফিকাল্টিস আপনার সলিসিটর চেঞ্জ করা ক্রিমিনাল লয়ের উপর। If your solicitor are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. যে আপনি যদি লিগাল এইড যদি মানে আপনাকে রিপ্রেজেন্ট করে লিগাল এইডের মাধ্যমে, তাহলে আপনি কোর্টের অ্যাপ্রুভাল ছাড়া, কোর্টের পারমিশন ছাড়া, কোর্টের অর্ডার ছাড়া আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। এটা ভেরি ভেরি আপনার ইম্পর্ট্যান্ট, যে চাইলেই যে আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন এরকম না। অনেকে বলে কি যে আমি আমার ইমিগ্রেশন সলিসিটর চেঞ্জ করতে পারি, আমার ফ্যামিলি ল সলিসিটর চেঞ্জ করতে পারি, এবং কনভেন্সিং আমি চেঞ্জ করতে পারি, কিন্তু এইটা আমি চেঞ্জ করতে পারবো না কেন? এখানে আপনার কোর্টের পারমিশন লাগবে। কোর্টের অর্ডার যদি না দেয় তাহলে আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না, এবং অর্ডার আপনি দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আপনাকে দেখাতে হবে এবং গুড রিজন দিতে হবে কেন আপনি ওই সলিসিটরকে চান না। You will usually have to give good reasons as to why you can no longer want your current firm of solicitors to represent you. যে আপনাকে গুড রিজন দিতে হবে কেন আপনি কারেন্ট সলিসিটরকে চান না, কি কারণে, কি প্রবলেম আপনার হয়েছে, সব ডিটেইলড রিজন দিতে হবে। তখন কোর্ট আপনার এটা কনসিডার করবে এবং দেখবে আপনাকে চেঞ্জ করতে অর্ডার দেওয়া যায় কি যায় না সেটা। The longer you have a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি দেরি করবেন তত আপনার চান্স বেশি হবে আপনাকে রিফিউজ করার। কারণ হচ্ছে কি, আপনার অ্যাপ্লিকেশন যদি আপনি করেন ট্রায়ালের এক সপ্তাহ আগে বা এক মাস আগে, তখন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যে জাজ আপনাকে বলবে যে ইটস টু লেট স্টেজ, এবং রিজন যেগুলো দেওয়া হয়েছে এগুলা কনভিন্সিং না, এগুলো তারা অ্যাকসেপ্ট করতেছে না। সুতরাং তখন আপনার জন্য মোর ডিফিকাল্ট হবে, যত লেট হবে তত। আমার যেটা সবসময় আমি বলি, আপনার যদি সলিসিটর আপনার পছন্দ না হয়, পুলিশ যে আপনাকে সলিসিটর দিয়েছে, পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আপনার ক্রিমিনাল লয়ের জন্য স্পেশালিস্ট কারা, এক্সপার্ট সলিসিটর কারা, ক্রিমিনাল ডিফেন্স আপনার সার্ভিস প্রোভাইড করে। এটা পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে যদি আপনি ওই রকম একজন সলিসিটরের সাথে যোগাযোগ করেন এবং তখন যদি চেঞ্জ করেন কেস কোর্টে যাওয়ার আগে, তখন আর আপনার কোর্টের পারমিশন লাগবে না। কোর্টে যাওয়ার আগে আপনাকে চেঞ্জ করতে হবে। কোর্টে যাওয়ার আগে আপনার সলিসিটর লিখতে হবে ওই সলিসিটরকে যে তুমি যে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করেছো পুলিশ স্টেশনে এত তারিখে, সে তোমাকে চায় না, সুতরাং আমাদের কাছে মানে তোমার যে ফাইলপত্র আছে ওগুলো পাঠাইয়া দাও। তখন আর কোর্টের অর্ডার লাগবে না। যখনই এটা কোর্টে চলে যাবে এবং যত বেশি লঙ্গার হবে ততই আপনার ডিফিকাল্ট হবে চেঞ্জ করাটা। আমার কলিগ ব্যারিস্টার ফয়সাল সাইফি যেটা ফার্স্ট সেগমেন্টে আলাপ করতেছিলেন, যেটা ডিসকাস করতেছিলেন ফ্রডের উপর, বিভিন্ন টাইপের ফ্রডের উপরে এবং মানি লন্ডারিংয়ের উপরেও বলবে উনি এই সেগমেন্টের মধ্যে। অ্যাকিউজড অফ মানি লন্ডারিং ইজ এ ভেরি ভেরি সিরিয়াস অ্যালিগেশন। কেউকে যদি মানি লন্ডারিংয়ের জন্য অ্যাকিউজেশন করে, অ্যালিগেশন যদি আসে, ইট ইজ এ ভেরি সিরিয়াস অ্যালিগেশন। মানি লন্ডারিং ইজ এ পার্টিকুলারলি স্পেশালিস্ট ফিল্ডস অফ ল। এটা হলো খুবই স্পেশালিস্ট ফিল্ড অফ ল। এখানে আপনার ক্রিমিনাল লয়ের যারা এক্সপার্ট লয়ার এই ধরনের
solicitor আপনাকে engage করতে হবে, which is taken extremely seriously in the UK, এবং মানি লন্ডারিং কে UK তে খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। It can involve many different agencies, এই যখন এই কেসগুলো হয় মানি লন্ডারিং এ তখন বিভিন্ন এজেন্সি ইনভলভ হয়ে যায়, পুলিশের ডিপার্টমেন্টগুলো আছে, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, অন্যান্য এজেন্সিগুলো কেসের সাথে তখন ইনভলভ হয়ে যায়, তাদের মানে ইনভেস্টিগেশনের তখন প্রসেস শুরু হয়। A significant amount of potential evidence, যে অনেক এভিডেন্স মানি লন্ডারিং কেসের জন্য কয়েক হাজার পৃষ্ঠার ডকুমেন্ট তারা প্রডিউস করে, টেলিফোন রেকর্ড প্রডিউস করবে, টেক্সট মেসেজ প্রডিউস করবে, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ প্রডিউস করবে, লটস অফ এভিডেন্সগুলো তারা সবগুলা জেনারেট করবে, ক্রিয়েট করবে যখন মানি লন্ডারিং এর কেস যখন শুরু হয়। And an intensive series of interviews, অনেক সময় পুলিশ কিন্তু একটা ইন্টারভিউর মধ্যে শেষ করে না, এটা মানে একটার পরে দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত পুলিশ আবার ইন্টারভিউ করতে পারে। বিভিন্ন ইনফরমেশনের যখন নতুন ইনফরমেশন আসে পুলিশ তখন ডাকতে পারে আপনাকে যে ইউ হ্যাভ টু কাম অ্যাগেইন, আমরা আবার ইন্টারভিউ করব। সুতরাং লং প্রসেস অফ ইনভেস্টিগেশন, এবং কোর্টে যখন যায় এখানে অনেক এভিডেন্স আপনার তারা প্রডিউস করে, এবং এই জন্য আপনাকে এক্সপার্ট লয়ার না হলে মানি লন্ডারিং এর কেস আপনার প্রপার রিপ্রেজেন্টেশন পাবেন না। ইউ নিড টু গেট দ্য এক্সপার্ট যারা criminal lawyer, specialist solicitor. Therefore, as soon as you realize you may be included in any investigation, it is important to seek legal advice from a specialist criminal defence solicitor. আপনার যখনই আপনি to examine all the evidence, যখনই আপনি বুঝতে পারবেন যে আপনাকে মানি লন্ডারিং এর জন্য ইনভেস্টিগেশন শুরু হবে এবং আপনাকে ইন্টারভিউ করবে এবং আপনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন প্রসেস শুরু হচ্ছে, সাথে সাথে আপনাকে একজন এক্সপার্ট লয়ার খুঁজে বের করতে হবে এবং আপনার এভিডেন্স যা যা আছে এগুলো তাদেরকে দিতে হবে, লয়ারকে সলিসিটরকে দিতে হবে, তারা এগুলা এক্সামিন করবে, তারা দেখবে কি কি এভিডেন্স আপনার পক্ষে আছে, কি কি এভিডেন্সগুলো আপনার এগেইনস্টে বিপক্ষে আছে। It is also important to be seen to cooperate with all involved parties throughout your case, এবং যখনই এই ধরনের ফ্রড এবং মানি লন্ডারিং এর কেসগুলো হয় এটা ইম্পর্ট্যান্ট যে আপনি সব সময় কোঅপারেট করেন পুলিশের সাথে, ফ্রড ইনভেস্টিগেশনের সময় অন্যান্য এজেন্সি যারা ইনভলভ হয়, যারা ইন্টারভিউ করতে চায় তাদের সাথে থরলি আপনার কমিউনিকেট করা এবং কোঅপারেট করা ইম্পর্ট্যান্ট। এটা আপনার তখন তারা আপনাকে ভালোভাবে দেখবে যে ইয়েস হি ইজ কোঅপারেটিং with all these issues. সুতরাং কোঅপারেশন আপনার ইম্পর্ট্যান্ট। অ্যাট দ্য সেম টাইম যত এভিডেন্স আছে এগুলো থারলি এক্সামিন করতে হবে, আপনাকে সলিসিটরের সাথে বসতে হবে এবং বসে আপনার এগেইনস্টে যে এভিডেন্সগুলো আছে, আপনার পুলিশ যে এভিডেন্সগুলো আপনার কাছ থেকে নিয়ে গেছে এগুলোর স্ট্রেংথ কতটুক, যে আপনার কনভিকশন হওয়ার পসিবিলিটি কতটুক, এগুলো আপনাকে সলিসিটরের সাথে বসে ডিসকাস করতে হবে এবং সলিসিটর তখন আপনাকে বলবে ইয়েস অনেকগুলো এভিডেন্স আছে যেগুলো কোয়াইট সিরিয়াস এবং কোয়াইট স্ট্রং, মানে এগুলো তখন আপনাকে হাইলাইট করবে আপনার সলিসিটর। I will go back to my colleague Barrister Faisal Saifi again to talk in this segment. Faisal Saifi, what would you like to start, the fraud or money laundering, whichever one you prefer now? Thank you, Mr. Azam. I want to touch now on the difficulty in prosecuting fraud. Fraud cases present considerable difficulties for prosecution teams. This is partly due to the necessity of making the case intelligible to a jury. Courts over the last 50 years have sought to limit the time taken in fraud cases, but only sadly with limited success. The problems outlined
have led to calls to abolish jury trials in fraud cases. Indeed, in the Criminal Justice Act from 2003, which was a landmark piece of legislation, it was provided for that trials could take place in fraud cases without a jury. The government had sought to bring it into effect, but opposition, particularly in the House of Lords, caused the government to give up that attempt. The provision in the Criminal Justice Act that would have allowed trials in fraud cases to take place without a jury has now been repealed, but as we all know, those discussions about trying to get trials on and have cases prosecuted without juries in these new coronavirus times are under discussion again. There is also the Domestic Violence Crime and Victims Act from 2004 that provides a mechanism for a jury to try sample counts and, following their verdicts, for the judge alone to try additional counts. This can only occur, however, where the trial by jury of all of the counts would be impracticable, and it's a rarely used provision. When is conspiracy to defraud the appropriate charge? There continues to be some overlap between substantive offences and conspiracy to defraud. Good practice generally requires that conduct falling within the terms of a specific statutory provision should be prosecuted under that statutory provision unless there is a good reason for doing otherwise. The Attorney General has provided advice on this issue. The two main categories are: one, conduct that can be more effectively prosecuted as a conspiracy to defraud. There may be cases where the interests of justice can only be served by presenting to a court an overall picture which cannot be achieved by charging a series of substantive offences or statutory conspiracies. Typically, such cases will involve some or all of the following: evidence of significant but different kinds of criminality, several jurisdictions, different types of victims, including banks, website administrators, credit card companies, and organised crime networks. And the proper presentation of such cases as statutory conspiracies could lead to a large number of separate counts to reflect the different conspiracies, severed trials for single or discrete groups of conspiracies, evidence in one severed trial being deemed inadmissible in another. And if so, the consequences might be that no one court could receive a cohesive picture of the whole case. And in such circumstances, a conspiracy to defraud will be the more appropriate charge. And finally, the other category is conduct that can only be prosecuted as a conspiracy to defraud. Examples of such conduct might include agreements to the following courses of action: one, the dishonest obtaining of land or other property which cannot be stolen, such as intellectual property; and two, dishonestly infringing another's rights, such as the dishonest exploitation of another's patent. Where it is intended that the final offence be committed by someone outside the conspiracy, that is also an example. Thank you, Mr. Azam. থ্যাংক ইউ ফয়সাল। দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার ফয়সাল সাইফি। সে দীর্ঘ 15 বছরের বেশি এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, আপনার ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার। সো আমরা is so important যে আপনার যখনই এবং ফ্রড এবং মানি লন্ডারিং এগুলোর জন্য যখন আপনার করবে, চার্জ করবে এবং প্রসিকিউশন শুরু করবে, ইনভেস্টিগেশন শুরু করবে, you need to get the solicitor who will then engage a specialist barrister in the same field. এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখনই আমার কাছে যখনই একটা কেস যখন আসে, আমি ফার্স্ট যেটা আমি শুরু করি সেটা হচ্ছে কি একজন প্রপার
স্পেশালিস্ট এক্সপার্ট ব্যারিস্টার এনগেজ করা। সুতরাং সলিসিটর এবং ব্যারিস্টার আমরা দুইজনে একসাথে আমরা তখন কাজ করি কেসের মধ্যে। এটা ইম্পর্টেন্ট। অনেক ব্যারিস্টাররা আছে, আমি আগেও যেটা বলছি, এক এক ধরনের ব্যারিস্টার এক এক টাইপের কেসগুলো করে। যারা সিভিল ল প্র্যাকটিস করে তারা এক ধরনের কেস প্র্যাকটিস করে। ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টাররা আমি সবসময় দেখি যারা ওই স্পেসিফিক মানে কেসের উপরে কাদের এক্সপেরিয়েন্স আছে, ফ্রড কেসের উপরে, সেক্সুয়াল এলিগেশন কেসের উপরে, এগুলো আমি সবসময় ইনভেস্টিগেট এগুলো সবগুলো দেখে আমরা এনগেজ করি একজন এক্সপার্ট ব্যারিস্টারকে। সুতরাং ইম্পর্টেন্ট আপনার ফাইন্যান্সিয়াল ফ্রড অ্যান্ড দ্য ল, এটা কি? An initial investigation may begin with a police search of your home and workplace. যখনই একটা ফাইন্যান্সিয়াল ফ্রড এবং একটা এলিগেশন যখন আসবে ফাইন্যান্সিয়াল ক্রাইমের, তখন ফার্স্ট থিং যেটা হবে সেটা হলো পুলিশের ইনভেস্টিগেশন। এবং পুলিশ আমরা সার্চ করবে আপনার ঘরে এসে এবং জিনিসপত্র নিয়ে যাবে এবং কাজের জায়গায় যাবে এবং ওইখান থেকে আপনার ইলেকট্রনিক ডিভাইস হোক বা অন্যান্য ফাইল ডকুমেন্ট অনেকগুলো তারা এগুলো সিজ করবে, এগুলো নিয়ে যাবে এক্সামিন করার জন্য, তারা এভিডেন্স গ্যাদার করার জন্য নিয়ে যাবে। potentially leading to materials being seized, এইগুলো সবগুলো তারা সিজ করবে। এগুলো সব অনেক সময় দেখা যায় কি মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এখন প্রায় কেসের মধ্যে রুটিনলি আপনার পুলিশ এগুলো এখন সিজ করে। কারণ হলো মোবাইল ফোন থেকে তারা যে ইনফরমেশনগুলো পায় তারা এগুলো অ্যানালাইজ করে তাদের স্পেশালিস্ট ডিপার্টমেন্টের মধ্যে তারা টেক্সট মেসেজগুলো দেখবে, হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখবে এবং টেলিফোন কল লগগুলো তারা দেখবে। এখন কিন্তু টেলিফোন প্রোভাইডার যারা আছে তাদেরকে কিন্তু ইনফরমেশন প্রোভাইড করতে হবে আপনার এই ক্রাইম এজেন্সিগুলোকে। সুতরাং তাদের অ্যাক্সেস আছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির কাছে তারা ইনফরমেশনগুলো ডিসক্লোজ করা। অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাসেটস ফ্রোজেন, এবং অনেক সময় দেখা যায় কি যে অ্যাকাউন্টস এবং আপনার যে বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন প্রপার্টি অ্যাসেট যেগুলো আছে এগুলোর উপর একটা ফ্রিজিং অর্ডার নিয়েছে। অনেক সময় ক্লায়েন্ট আমার কাছে আসে, আমাকে তো এখন পুলিশে অ্যারেস্টও করে নাই, কোনো কিছু করে নাই, ইন্টারভিউ করে নাই, কিন্তু আমার কাছে একটা তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট তো ফ্রোজেন হয়ে গেছে, আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পয়সা উঠাতে পারি না। এবং পুলিশ আগের থেকে আপনার ফ্রিজিং অর্ডার বের করে নেয় যেন ওই ব্যক্তি তার পয়সা কড়ি যেগুলো আছে অ্যাকাউন্টের মধ্যে অথবা যে অ্যাসেট যেগুলো আছে ওগুলো যেন তারা ট্রান্সফার করতে না পারে, এগুলো যেন নার্চার করতে না পারে। কারণ তারা মনে করে কি পটেনশিয়াল ফ্রড এলিগেশন আছে এবং এগুলোর উপর যখন কেস শুরু হয় তার কনভিকশন হওয়ার পসিবিলিটি আছে। এবং কনভিকশন হলে তখন পুলিশ যেটা করবে আর একটা প্রসিডিং শুরু করবে, এটাকে কনফিসকেশন প্রসিডিং বলে। যে ক্রাইম করে যে পয়সাগুলো সে উপার্জন করছে সেগুলো সে রাখতে পারবে না, ওগুলো তাদেরকে রিকভার করতে হবে। এবং ওইটার প্রসেসের জন্য যে প্রসিডিংটা হয় এটাকে কনফিসকেশন প্রসিডিং বলে। যার জন্য পুলিশ আগের থেকে ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাসেটগুলো ফ্রিজিং করে রাখে, সে যেন এগুলো নাড়াচাড়া করতে না পারে। অ্যান্ড আলটিমেটলি অ্যান অ্যারেস্ট, এবং ফ্রিজিং করার পরে তারপরে সাথে সাথে অ্যারেস্ট করবে। তারা আগের থেকে তো প্রিকশনগুলো নিয়ে নিল, তারপরে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, ইন্টারভিউ করবে এবং এলিগেশনের উপরে বিভিন্ন কোয়েশ্চেনগুলো করবে, যেটা টেপ রেকর্ডেড ইন্টারভিউ হয়। Therefore, the earlier legal advice is sought, the quicker cases can be brought under control. সুতরাং যত তাড়াতাড়ি আপনি অ্যাডভাইস নেবেন এই ধরনের কেসের মধ্যে পড়লে তত তাড়াতাড়ি কেস আপনার কন্ট্রোলে চলে আসবে। তার কারণটা হলো কি, আপনি যদি এটাকে লেট করেন অনেকগুলো জিনিস আছে, তখন চ্যালেঞ্জ করার স্কোপটা থাকে না, টাইমটা থাকে না। যত আর্লি মনে করেন একজনের বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার নিয়েছে, রেস্ট্রেইন্ট অর্ডার নিয়েছে, এটাকে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে আগের থেকে এগুলো প্রম্পটলি অ্যাকশান নিতে হবে, প্রম্পটলি এগুলো পুলিশের কাছে লিখতে হবে যে এই ফ্রিজ
তো জীবিকার দরকার আছে এবং দৈনন্দিন খরচের ব্যাপার আছে, ব্যবসার খরচের বেসিক মানে আউটগোয়িং যেগুলো আছে এগুলোর প্রভিশন রাখতে হবে, তখন এগুলা কোর্টে প্রম্পটলি অ্যাপ্লিকেশন করে ভ্যারি করার জন্য চেষ্টা করতে হবে। The quicker cases can be brought under control, the earlier you take the advice. আর যদি আপনি লেট করেন অনেক স্টেপগুলো তখন নেওয়া সম্ভব হয় না। ফাইন্যান্সিয়াল ক্রাইমের মধ্যে কোনগুলো পড়ে? মানি লন্ডারিং, ফ্রড, সিরিয়াস ফ্রড, অফিস প্রসিকিউশনস, এইগুলো সবগুলা ফাইন্যান্সিয়াল ক্রাইমের মধ্যে পড়ে। এই ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলো হইল সবচাইতে বড় ধরনের আপনার ক্রিমিনাল কেস, যেখানে আপনার হাজার হাজার পৃষ্ঠার ডকুমেন্ট এভিডেন্স পুলিশ আপনার প্রডিউস করবে এবং অনেক সময় দেখা যায় লং টাইম ট্রায়াল হয়, মেনি উইকস, ইভেন অনেক সময় মেনি উইকসের জন্য, মেনি মান্থসের জন্য, অনেক সময় যদি অনেকগুলো ডিফেন্ডেন্ট থাকে, মানে মাল্টি হ্যান্ডলার যেখানে হয়, মনে করেন 7-8 জন 9 জন ডিফেন্ডেন্ট আছে একটা ফ্রড কেসের জন্য, তখন এটা মাসেরও বেশি ট্রায়াল লাস্ট করতে পারে ক্রাউন কোর্টের মধ্যে। সো ইজ কোয়াইট সিরিয়াস। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ফয়সাল সাইফি। সবাই আমাদের সাথে থাকুন।